আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু তো চিন্তা ভাবনার তো ব্যাপার। পাকিস্তান আমলে তো তারাই পাকিস্তান রাজনীতি আমলে করবে তো কিনা আগে তারা ঠিক করুক। পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। আচ্ছা দুইটা কারণে যাব না। আমি একজন মানুষ, ফরওয়ার্ড লুকিং মানুষ। আচ্ছা আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। রাইট। 2 নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউর না, বয়সের দিক থেকে আমি বুদ্ধি না, রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না। কিন্তু ডক্টর আমি এই আঙ্গিনার কেউ ছিলাম। ডক্টর শফিকুর রহমান মানে ওই আমলে মানে আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে এই বিতর্কেও আমি যাব না। আমি ওই বিতর্ক পছন্দ করি না। একটা মানুষও যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায়, সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ। সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয়, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না। কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো। সেটি আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি। আমরা একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এইটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির সাথে কেন? আপনি বলতে পারেন জোট নেই, কিন্তু দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই, সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন, এটাই নেছাবে। এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসেবে রাজনীতি যদি বাদও দেন, আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার। আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার। তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, আমি এটাকে ওয়েলকাম, কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না। আর মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না। আমরা ভুল করতেই পারি, ব্যক্তিগতভাবেও করতে পারি, আবার সামষ্টিকভাবে দলগতভাবে আমরা। ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু। আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই, কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি। ওকে, ডক্টর শফিকুর রহমান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না, সেটি একটি ঠিক কাজ নয়। তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে? আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন, নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে? অর্থাৎ বিএনপি এই মুহূর্তেই নির্বাচন চায়, জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক। সম্ভবত এটা একসময় তাদের মানে স্ট্যান্ড ছিল, কিন্তু গত কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো, যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে, সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময় আমরা দেওয়ার পক্ষে। এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না, কাজে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু। তা আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ, আর একটা হবে নির্বাচনের রোড। আগে হবে সংস্কারের রোডম্যাপটা, তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড। তো সংস্কারেরটাই আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন টাইমলাইনটা কি হবে। বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না, বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে তারা উপহার দিতে পারেন, সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত,
তারা এটা বুঝবেন কতটুকু, জাতীয় বুঝবে কতটুকু। ঠিক টাইমটা মাত্র 1.5 মাস যায়নি তো এখনো, এই 23 তারিখ 1.5 মাস হবে। আচ্ছা, আমরা একটু অবজার্ভ করছি, ওকে, একটু সময় নিচ্ছি। ওকে, নির্বাচন সংস্কারের প্রসঙ্গটা আমরা একটু পরে আসি, বা আপনি যখন বলবেন তখন বলতেই পারেন। সংবিধান সংস্কারের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইতে পারি যে আপনাদের গঠনতন্ত্র পড়ে আমি যতটুকু বুঝেছি, বা আপনাদের কথা শুনে আমি যতটুকু বুঝেছি, যে আপনারা আসলে কোরআন এবং রসুলের বাণী ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো কিছুই আপনারা, মানে আপনাদেরকে পড়লে আরেকটু পরিষ্কার হবে যে, আবারও বলি, কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়ে নেওয়া, আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিপরীতে যাবতীয় নিয়ম নীতি পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করা। এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম, সংবিধানের সিস্টেম, সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি, বা যেটাকে আমরা বলি যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, সেইটার আদলে অনেকখানি করা। তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না? আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি। না, মোটেই না, এটা যদি আপনি পরিবর্তন করেন, তাহলে কি আপনাদের মতো করে সংবিধান পরিবর্তন হবে না কি? না, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে, এটা খুবই স্বাভাবিক। একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে, সবার আছে। সংবিধানটা কেমন হবে? যে যারটা ভেন্টিলেট করবে। ডেমোক্রেসি ইটসেলফ নট এ ইজম, এটা একটা প্রসেস। আপনি ইজমে যাবেন, মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি ফ্লোট করবেন, আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন, আপনার আদর্শ আপনি তুলে ধরবেন। বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে, তখন স্বাভাবিক কারণেই বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে, যে আদর্শটাই চায়। ওকে, আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না, আমাকে ধৈর্য ধরেই সেই পথে থাকতে হবে। ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন? মানে ইসলাম কি, আপনি মদিনার কথা বলছিলেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরে যেসব খলিফা, অন্তত 4জন 5জন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন, সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা? অবশ্যই, অবশ্যই। তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন, তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোনো জায়গায় বসে, তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে। আপনি তাই মনে করছেন? তাই মনে করছেন, এটাই ফ্যাক্ট, এটাই হিস্ট্রি। তারপরে যখন আব্বাসীয় উমাইয়া বা ওসমানিয়ারা, বিউটিটা দেখেন আমাদের দেশে। জি না, সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না, আমি খেলাফতের যুগটা বলতেছি। এরপরে ধরেন যখন হলো, এই খলিফা যখন কেউ হয়ে গেলেন, তিনি কিন্তু অল ইন অল হইতে পারলেন না। এই ধরনের বহু ঘটনা আছে, আমি এখন কথা লম্বা হবে, সেই উদাহরণ আমি দিচ্ছি না, বহু ঘটনা। মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে, আলহামদুলিল্লাহ।